পুরো খেলায় ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল। গতকাল দুপুর নাগাদ এই প্রথমবারের মতন কাতারের ভেতরে ঢুকে মারাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলি ফোর্স, যাতে বলা হচ্ছে একাধিক আতঙ্কবাদীদের লিডার মারা পড়েছে। অথচ বিশ্বের বেস্ট যুদ্ধবিমান মানে রাফেল, ইউরোফাইটার, এমনকি F-15EX নিয়ে কাতারের বায়ুসেনা ইসরায়েলকে ঠেকানো তো দূর, ভয়ে নিজের বেস থেকে টেক অফ পর্যন্ত করেন। ফলে বুঝতেই পারছে কাতার নিজের অকাত বুঝে গেছে। আপনাদের জানিয়ে রাখি, এটাই কিন্তু সেম কাতার যারা ভারতীয় নেভির অফিসারদের ফাঁসি দেওয়া থেকে শুরু করে ভারতে ইসলামিক জিহাদকে সমর্থনের পক্ষে ছিল। এমনকি গোটা বিশ্বে যত আতঙ্কবাদী রয়েছে তাদের মূল এপিসেন্টার এই কাতার, এবং এদেরকে বাঁচানোর জন্য যে একটা মিডিয়া আউটলেট রয়েছে আল জাজিরা, সেটাও কাতারের। তো ফাইনালি ইসরায়েল এখন কাতারকেও টার্গেট করতে শুরু করে দিয়েছে, যেখানে ইনডাইরেক্টলি ভারতেরও একটা সাপোর্ট রয়েছে, যেটাকে নিয়ে আমি পরে কথা বলছি। তো খবর অনুযায়ী গতকাল দুপুর নাগাদ ইসরায়েলি বায়ুসেনার মোটামুটি 15টা যুদ্ধবিমান নিজেদের বেস থেকে টেক অফ করে সোজা কাতারের যে রাজধানী সেখানে পৌঁছে যায়। ওখানে গিয়ে হামাসের যে লিডারশিপ, তাদের বাসভবন ছিল, অফিস ছিল, এর ওপরে এলো পাথারি বম্বিং শুরু করা, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সামিট অফ ফায়ার। অর্থাৎ কাতারের রাজধানী দোহা পর্যন্ত ইসরায়েলের হাত থেকে সুরক্ষিত নয়। বলা হচ্ছে এই হামলায় হামাস আর কাতারের মোট প্রায় 6 জন মতন নিহত হয়েছে। 1 নম্বর হলো হুমাম খালিল আল হাইয়া, যে হামাস প্রধান আলোচক খলিল আল হাইয়ার ছেলে। 2 হলো জিহাদ লুবাদ, যে আল হাইয়া অফিসের প্রধান। এর সাথে এদের 3 জন দেহরক্ষী ছিল। আর ওদিকে ওয়ারেন্ট অফিসার বাদার সাদ মোহাম্মদ আল হুমায়দ আল দোসরি, যে কিন্তু কাতারের আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল, তাকেও ছাড়েন। ঐতিহাসিকভাবে আজ পর্যন্ত ইসরায়েল কোনোদিন কাতারে আক্রমণ চালায়। আর কাতার বেসিক্যালি এই জন্যই সমস্ত আতঙ্কবাদী বা ইসলামিক জিহাদের একটা সেফ অফিস মানা হতো। উদাহরণ হিসেবে তালিবান হোক, হামাস, এমনকি একাধিক পাকিস্তানের আতঙ্কবাদীরাও কাতারেই তাদের সমস্ত মিটিং করে। ওখানে কাতারের সরকার মধ্যস্থতার নামে এই সমস্ত আতঙ্কবাদীদের স্মরণ দিত, ওদের অফিসও আছে। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, এ তো বহু বছর ধরে হচ্ছে, কিন্তু এখন আচমকায় ইসরায়েল কাতারে হামলা কেন করল? ওয়েল, যদি আপনাদের মনে থাকে, আমি বহু আগেও বলেছিলাম যে মিডিল ইস্ট শান্ত করতে হলে ওটাকে জিহাদ মুক্ত করতে হবে, এবং তার জন্য গ্রেটার ইসরায়েল দরকার, এবং তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এটা নিশ্চয়ই একদিনে হবে না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে, এবং এর আওতায় সমস্ত গালফের দেশকে না কেবল ইসরায়েলের সামনে আত্মসমর্পণ করতে হবে, বরং তার সাথেই নিজ নিজ দেশের ভেতর যত ইসলামিক জিহাদ রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, তাদেরকে খতম করতে হবে। সৌদি এবং ইউএই প্রথম 2 আরব দেশ যারা অলরেডি এই কাজ শুরু করে দিয়েছে। মুশকিল হচ্ছে কাতার কিছু দিতে রাজি হচ্ছিল না। খেয়াল করবেন, কাতার একমাত্র বড় আরব দেশ যারা কন্টিনিউয়াসলি আজও ইসলামিক জিহাদের পক্ষে। তো ডিপ স্টেট তো কাতারকেও ছাড়বে, যার আওতায় গত 2 দিন আগে ইসরায়েলের রাজধানীতে একটা বড় টেরর অ্যাটাক হয়, যেখানে বাস থেকে 3 জন মুসলিম যুবক ইহুদিদের ওপর এলোপাথারি গুলি করে সাধারণ মানুষকে মেরে দেয়। এই হামলার সাথে সাথেই ভারতও কিন্তু ইসরায়েলকে সমর্থন দেয়। ইন্টারেস্টিংলি, প্রধানমন্ত্রী মোদির টুইটটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেখানে উনি বলেন, আমি ইসরায়েলের পক্ষে আছি এই ধরনের আতঙ্কবাদীদের বিরুদ্ধে, এবং যে কোনো ফর্মে আতঙ্কবাদী থাকলে তাকে উৎখাত করা জরুরি, যাকে ইসরায়েলি PM নেতানিয়াহু রিটুইট করে ধন্যবাদ দেয়। এখানে গড় করার মতন বিষয় হলো, প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেছে যে কোনো ধরনের আতঙ্কবাদকেই খতম করতে হয়। অর্থাৎ বেসিক্যালি উনি একটা ইঙ্গিত দিলেন যে ভালো আতঙ্কবাদী, খারাপ আতঙ্কবাদী, এই কনসেপ্টটি আমরা মানব না। কারণ পাকিস্তান, প্যালেস্টাইন আর আরব বিশ্ব কী করে, কিছু আতঙ্কবাদীদের অ্যাকচুয়ালি ফ্রিডম স্ট্রাগলের নাম দিয়েছে, যে এরা তো আতঙ্কবাদী নয়, এরা তো নির্যাতিত। এই কারণেই হামাসের অফিস রয়েছে, রাজ পরিবারের মতন বিল্ডিং রয়েছে, এবং এখান থেকে সমস্ত টেরর অ্যাটাক অপারেট হয়। তো বেসিক্যালি ভারতের বিরুদ্ধে, হ্যাঁ, এটা সরাসরি তো বলা যাবে না, কারণ ডিপ্লোমেসিতে আমাদের আরব বিশ্বকেও দরকার, ওখান থেকে ইনভেস্টমেন্ট হয়, আমাদের তেলেরও প্রয়োজন। কিন্তু ইনডাইরেক্ট সাপোর্ট, যেমন ইসরায়েলের ওপর অতিরিক্ত চাপ না দেওয়া, প্রধানমন্ত্রী মোদির চুপ থাকা, অথবা ইউনাইটেড নেশনসে বয়ান না দেওয়া,
বা ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ না করে। এগুলোই ইসরায়েলের জন্য যথেষ্ট, যেটা রাশিয়ার ক্ষেত্রেও আমরা করি আর কি, বুঝতে পারলে? এটা কিন্তু জরুরি, কারণ আমাদের জন্য গ্রেটার ইসরায়েল তৈরি হলে তবেই ভারতীয় উপমহাদেশের ডির্যাডিকালাইজেশন আরও সহজ হয়। কারণ ভারতীয় উপমহাদেশের যে র্যাডিকালাইজেশন তার কেন্দ্রবিন্দু কিন্তু আরবে। তো এই আতঙ্কবাদী হামলার বদলা নিতে ইসরায়েল কাতারে ঢুকে অ্যাটাক করে। এটা করে বেসিক্যালি একটা নতুন পরিস্থিতি তৈরি হল, যেখানে এটা কাতার সহ বাকি আরব দেশগুলোর জন্য সিগন্যাল যে যত তাড়াতাড়ি পারো নিজের দেশের ইসলামিক জিহাদকে শেষ কর, তা না হলে ইসরায়েলকে কাজে লাগিয়ে আরও আক্রমণ হবে ভবিষ্যতে। ইন্টারেস্টিং ব্যাপার হলো আমেরিকা, ইউরোপ, আরব দেশ এরা সকলেই ইসরায়েলের এই হামলার বিরোধিতা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এইসব দেশ জানতো এখানে কী হয়। এটা হলো লোক দেখানোর বিরোধিতা। কিন্তু মাথায় রাখবেন, ইসরায়েল থামবে না। আপনি ভাবুন যে ইসরায়েলের মতন একটা ছোট দেশের পেছনে বড় ফাইন্যান্সিয়াল আর মিলিটারি সাপোর্ট না থাকে কেউ এইভাবে লড়ে যেতে পারে? কোনো দিন না। এখানে ডিপ স্টেটের ব্যাক আছে, আর ওরা গ্রেটার ইসরায়েল ফাইনাল করে ফেলেছে এবং এক এক করে প্রত্যেক রিজিয়নের ইসলামিক দেশগুলিকে ধ্বংস করা হয়। তো খেলা জমে উঠেছে, শুধু দেখতে থাকুন। এরপর আবারও ইরান আর পাকিস্তানে অ্যাটাকের সময় এগিয়ে আসছে এবং এইভাবেই ডির্যাডিকালাইজেশন চলতে থাকে।